2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, এইবার আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস, মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলতেছে গ্রামে কোনো লোডশেডিং নাই, তার লম্বা। আচ্ছা, এই যে স্টেটমেন্টটা, এটা হয় উনি লোডশেডিং কি বুঝে না, অথবা গ্রাম চিনে না, অথবা ডাহা মিশা কথা কইছে। 24 ঘন্টার মধ্যে 24 মিনিটও কারেন্ট থাকে না। আমার ফ্রিজের মধ্যে 2 বালতি গোস্ত নষ্ট হয়ে গেছে। এটা তো হাসিনা ভালো আসিল না আমরা লাগিয়া, তারেক রহমান ভালো, এমন ভালোই করছে দিনে মানে 32 বার কারেন্ট যায়। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব, একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেশ জুড়ে ভয়াবহ মাত্রায় লোডশেডিং হচ্ছে। গ্রাম অঞ্চলগুলোর অবস্থা খুবই খারাপ, দিনে 2 থেকে 3 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে না মানুষ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অন্যদিকে শহর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তীব্র লোডশেডিং। যখন এই ভয়াবহ মাত্রায় লোডশেডিং হচ্ছে দেশ জুড়ে, যখন এই লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ মানুষ, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বিদ্যুৎ মন্ত্রী এমন এক বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের প্রেক্ষিতে আরও সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন যে কোনো প্রকার লোডশেডিং নেই, দেশে কোনো ধরনের বিদ্যুতের ঘাটতি নেই। তার সেই বক্তব্যকে ঘিরে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। এবং এছাড়াও তিনি বলেছেন গ্রামে কোনো প্রকার লোডশেডিং হচ্ছে না, কারেন্টের লাইনগুলো লম্বা হওয়ার কারণে কারেন্ট আসতে দেরি হয়। তার সেই লজিককে কেন্দ্র করে, তার সেই কথাবার্তা এবং তার বক্তব্যকে ঘিরে ব্যারিস্টার রুমিন ফারহানা এবারে কথা বলেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলা যায় রীতিমতো কঠিনভাবে ধুয়ে দিয়েছে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকুকে। রীতিমতো তিনি বলেছেন যে খাম্বা মন্ত্রী বলা উচিত ইকবাল হাসান টুকুর, বিদ্যুৎ মন্ত্রী না বলে খাম্বা মন্ত্রী বলা উচিত। খাম্বা আছে, বিদ্যুৎ নাই। ব্যারিস্টার রুমিন ফারহানা কেন এই ধরনের মন্তব্য করলো, হঠাৎ করে বিদ্যুৎ মন্ত্রীকে কেন্দ্র করে লোডশেডিংয়ের বিষয় নিয়ে কি বলল ব্যারিস্টার রুমিন ফারহানা, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। চলুন কথা না বাড়িয়ে এই মুহূর্তে আমরা দেখে আসি বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে এবং লোডশেডিংকে কেন্দ্র করে ব্যারিস্টার রুমিন ফারহানা কি বক্তব্য রেখেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন দেলোয়ার হোসেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে রুমিন ফারহানার আপনার কাছে যে আমরা সাধারণ জনগণ বিদ্যুৎ বিল ডাবল দিচ্ছি, কিন্তু 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না, রাত্রে বাচ্চা নিয়ে আমাদের কাটতে হয়। এই বিষয়ে আপনি জাতীয় সংসদে কথা বলবেন কিনা? দেলোয়ার হোসেন সাহেব যে কথাটি বলছিলেন নতুন বাংলাদেশ, আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, এইবার আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না। এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে, মানে আশুগঞ্জের, আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং। জি। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস, মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস, এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার, তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট। এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলা রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, আমাকে সিলিন্ডারে গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট 2-3 দিন হলো গ্যাস এসছে এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন। অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রশ্ন হলো, সমস্যা
গ্যাস, বিদ্যুৎ এগুলো হচ্ছে মানে একেবারে প্রয়োজনীয় জিনিস। একেবারে ভয়াবহ প্রয়োজন। আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না, যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের এটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6 যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার। হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6 যে ভয়াবহ সংকট তৈরি হচ্ছিল, আমরা তো দেখলাম যে 8 হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। সরকারের আজকে যদি আমি বলি এই যে কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা আমাদের গচ্চা, এটার পিছনে তো এর আগের সরকারের ব্যর্থতা দায়ী। আগের সরকার যদি এরকম ভিজিবলি ফেল না করতো, তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এইভাবে যথেচ্ছ দুর্নীতি করে নিজস্ব লোকদেরকে কুইক রেন্টাল দিয়ে এই 15 বছর এত টাকা ইনকামের সুযোগ দিতে পারতো না। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে, 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা গ্রুপের হাতে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 বছর মেয়াদী জ্বালানি খাতকে নিয়ে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনা আপনি কি মনে করেন যে সেটি কত বাস্তবায়িত হবে? আমি জানি না সরকার কি পরিকল্পনা করছে, কারণ আমরা তো আসলে খুবই সরকার প্রধানের মুখ থেকে তো আমরা রোজি অ্যান্ড ফ্লাওয়ারি কথাবার্তা ছাড়া কোনো কাজের কথা তো আসলে ওভাবে শুনি না। সো আমি বলতে পারবো না সরকারের কি পরিকল্পনা। আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি কিছু বলেছেন যে তাদের কি পরিকল্পনা? আমি জানি না তাদের জ্বালানি নিয়ে কি পরিকল্পনা। বর্তমান কারেন্টের অবস্থা তো এখন যদি আমি কিছু সত্য কথা বলতে যাই, তাহলে একদল আজকে আমাকে আওয়ামী লীগ বানাই দেবে আর কি। তো যাই বানান, সত্য তো বলতে হবে। আপনার আমাদের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী, ওনার নাম কি? মাহমুদুল হাসান টুকু মেবি। তো এই বেড়ায় 2001 সাল থেকে 2001 সালের আপনার অক্টোবর, 11 অক্টোবর থেকে 2006 সালের 21 মে পর্যন্ত উনি প্রতিমন্ত্রী ছিলেন, আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। তো ওটার ওই সময়ের হিসাব মতো যদি আপনারা চেক ডাউন করেন, ওই সময় উনি কি বিদ্যুৎ সার্ভিসটা দিয়েছিলেন আমাদেরকে, এবং যদি হিসাব করেন আপনার মধ্যখান থেকে 2006 সালের পরে আবার আওয়ামী লীগ সরকার আসলো। আওয়ামী লীগ সরকার 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত যদি হিসাব করেন, বাংলাদেশে দ্বিগুণ হারে বিদ্যুতের উৎপাদন বাড়ছে। এই কথা সত্য ঘটনা। তাই সত্য কথা কইতে গেলে আমার কোনো দলের ভাইবেন না, আমি যেটা সত্য ওটাই বলতেছি। এখন কথা হলো, এই টুকু ভাইয়া ওই সময় প্রতিমন্ত্রী ছিল, এখন হলো গিয়ে মন্ত্রী পদে আছেন, একদম পূর্ণমন্ত্রী। তো পূর্ণমন্ত্রী এবং ওনার প্রতিমন্ত্রী মেবি এবার আনন্দ অমিত এরকম একজন। উনি আমাদের কি সার্ভিস দিচ্ছে, গ্যাসের অবস্থা কি, বিদ্যুতের অবস্থা কি বর্তমান। এবং এমন একটা নিউজ পাইছি, বাংলাদেশের জ্বালানির সংকট মানে ওভারকাম করতে পারতেছে না, এত বাজে সিচুয়েশন। তাহলে যে লোকটা 2001 সাল থেকে এই দেশের মানুষকে বিদ্যুৎ দিয়ে বা এই জ্বালানি খাতে কোনো রকম ভালো সার্ভিস দিতে পারে না, তাকে কিভাবে আবার পরবর্তীতে 2026 সালে এসে তাকে সেই পদে বহাল রাখা হয়? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটা অবশ্যই জানার ইচ্ছা। যদি হিসাব করেন, ওনার সময় ওনাদের আগে তো আওয়ামী লীগ সরকার ছিল, তো আওয়ামী লীগ সরকারে আপনার 6129 মেগাওয়াটের একটা 20টা প্রকল্প ছিল বিদ্যুতের। সেই 20টা প্রকল্প এই টুকু ভাইয়ারা যখন ক্ষমতায় ছিল 2001 সাল থেকে, এই 20টা প্রকল্পের একটা প্রকল্প বাস্তবায়ন করে নাই, কারণ ওই প্রকল্প মানে শেখ হাসিনা করে গেছিল। এই জন্য তারা নতুন ভাবে প্রকল্প নিয়েছে, নতুন ভাবে অ্যামাউন্ট নিয়েছে, নতুন ভাবে তারা সার্ভিস দিয়েছে, কিন্তু তাদের কোনো প্রকল্পই ঠিকঠাক বাংলাদেশের মানুষকে সার্ভিস দিতে পারে নাই। এবং যেটা 2009 সালে আবার শেখ হাসিনা সরকার আসার পরে আপনার প্রায় দ্বিগুণ হার বেড়ে যায় 2016 সালে। এবং এর আগে পর্যন্ত যখন বিএনপি সরকার 2001 সাল থেকে তো ছিল, বাংলাদেশের মানুষের 50 ভাগেরও কম মানুষকে বিদ্যুৎ সার্ভিস দিতে পারছে তারা। এবং সর্বোচ্চ বিদ্যুতের ঘাটতি ছিল 2005 সাল থেকে 2006 সাল, প্রচন্ড লোডশেডিং ছিল। কিন্তু সেইটা আপনি যদি বিশ্ব ব্যাংকের রিপোর্টটা দেখেন, তাহলে দেখবেন যে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 2026 সাল 16 সাল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ দেওয়া হয়েছে, এবং সেটার পার্সেন্টেজ এসে দাঁড়াইছে 78%।
আপনি যদি এখন চিন্তা করেন তাহলে এই 26 সালে এসে ওই ব্যাডারে আবার পূর্ণমন্ত্রীতে কি করে রাখা হয়, সে আমাদেরকে কি কি সার্ভিস দেয়। আমি বুঝলাম যে কোনো সেক্টর একটা মন্ত্রী বা একটা প্রতিমন্ত্রীর উপর ডিপেন্ড না, পুরো সরকারের অনেক সিস্টেমের উপর ডিপেন্ড, কিন্তু একটা মন্ত্রী বা প্রতিমন্ত্রী সে তো ওই সেক্টরের প্রতিনিধি। তাহলে একটা প্রতিনিধি যে বিগত দিনে যে ফেল মারছে তাহলে তারে আবার সেখানে বসায় লাভটা কি হইলো। এবং বিদ্যুতের সার্ভিসটা টোটালি যদি আপনারা হিসাব করেন, আপনার বিপিডিবির তথ্য অনুযায়ী যদি আপনি এটাকে কাউন্ট করেন, তাহলে আপনি দেখবেন যে একটা বিদ্যুৎ মেগাওয়াটের যে একটা ইনস্টল জেনারেশন ক্যাপাসিটি থাকে, সেটা 2009 থেকে 16 সালেই সব থেকে বেশি, এবং সেটা বেড়ে আপনার 23 সাল পর্যন্ত মোটামুটি যা ছিল ভালোই, কিন্তু যেটা আমাদের দেশে এখন টোটালি না। এবং একটা বিদ্যুতের যে উৎপাদন, এটা টোটালি আমাদের দেশে গ্যাস নির্ভর, অথচ আমাদের দেশে গ্যাসের সেই ফ্লোটাই নাই, সেটাও দুর্বল। তো আমার কথা হলো যে অবশ্যই এমন কাউকে বসাইতেন অ্যাটলিস্ট যার মেধা আছে, যে কিনা গুছায় নিতে পারবে ভাই, যে কিনা সিস্টেমের মধ্যে রাখতে পারবে, যারে বিগত দিনে দেখে আসলেন যে ওই সময়ে তার সার্ভিস বেটার ছিল না এই খাতে, তাহলে তাকে কি করে আবার এই খাতটায় বসান? এই দেশের জনগণের জন্য মানে সামনে কি অপেক্ষা করছে অ্যাকচুয়ালি? এই যে হ্যারিকেন অপেক্ষা করছে সামনে। দেশে বিদ্যুতের যে অবস্থা চলছে, আমার কালকে হঠাৎ করে মনে হলো এই সরকার সম্ভবত এই বিদ্যুতে ডুববে। মানে বিদ্যুৎ যে সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে, লোডশেডিং, বিদ্যুৎ থাকছে না, এসে আবার চলে যাচ্ছে, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ সম্ভব, কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসবো, এটা নিয়ে এই যাবৎকালে কারণ মুখে কোনো একটা পদ্ধতির কথা, কোনো একটা সম্ভাবনার কথা, কোনো একটা পরিকল্পনার কথা শুনেছেন? আমি তো শুনিনি। সবাই বরং দেখছি এটাকে কিভাবে অস্বীকার করা যায় তার জন্য একটা কম্পিটিশনে নেমেছে। দুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সে ভিডিওতে আমাদের বিদ্যুৎ বিষয়ক যিনি মন্ত্রী আছেন, মিস্টার ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলতেছেন, এবং উনি কি বলতেছেন আপনি ভিডিওটা আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে একদম হুবহু ওটা নোট করে নিয়ে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি বলেছিলেন গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এই যে কথাটি বলেছেন, যারা গ্রামগঞ্জে থাকেন তারা কি এই কথার সঙ্গে কোনো মিল পান? এখানে কিন্তু দুটো অংশ। একটা অংশ হলো উনি বলেছেন যে গ্রামে লোডশেডিং নাই। এই যে কথাটা বলেছেন এটা উনি হয় জানেন না অথবা জেনে মিথ্যা কথা বলছেন। কিন্তু এই ধরনের কথার সমস্যাটা হলো আপনি যখন মিথ্যাটা বলেন সঙ্গে সঙ্গে পাবলিক কিন্তু বুঝে যায়, কারণ গ্রামের মানুষ তো আজকাল এগুলো শুনে আপনার কথা, কারণ সোশ্যাল মিডিয়া তো গ্রামেও আছে। তারা কিন্তু চট করে ফেসবুকে অথবা ইউটিউবে দেখছে যে বিদ্যুৎ মন্ত্রী দাবি করছে যে গ্রামে লোডশেডিং নাই। কারণ বিদ্যুৎ মন্ত্রী হয়তো ভাবছেন যে না, গ্রামের মানুষ দেখবে না এই কারণে, গ্রামে তো সারাক্ষণই বিদ্যুতের লোডশেডিং থাকে, গ্রামে তো বিদ্যুৎই থাকে না, তো সোশ্যাল মিডিয়ায় দেখতে গেলে তো বিদ্যুৎ লাগবে, এই জন্য তারা বুঝতে পারবে না। উনি তো এভাবে ভাবছেন, কিন্তু এই ভাবনাটাও ঠিক না এই কারণে যখন বিদ্যুৎ আসে তখন তো লোকে মোবাইল চার্জ করে ফেলে, তারপরে তারা ওই ডাটা দিয়ে দেখে। কাজেই ওনারা কিন্তু এই মন্ত্রীর এই যে মিথ্যা কথা, ভুল কথা যেভাবেই বলি না কেন, জনগণ কিন্তু বুঝে যায়। যখন বুঝে যায় তখন আপনার সম্পর্কে, আমি বিদ্যুৎ মন্ত্রীকে বলছি, আপনার সম্পর্কে তাদের ধারণাটা কি দাঁড়ায় ভাই? পাশাপাশি আপনি এই সরকারকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা ধারণা জন্ম নেয়। কাজে এই কথাটা ডাহা মিশা কথা। পরের যে পার্টটা আছে যে আপনাদের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায় তাহলে লোকেট করতে টাইম লাগে, এটা ঠিক, এই কথাটা আমি অস্বীকার করি না। আমি অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাকে বলেছে এই তথ্যটা ঠিক আছে, উনি এটুকু ঠিক জানেন। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে সামান্য একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু পল্লী বিদ্যুতের লাইনগুলোতে বিদ্যুৎ চলে যায়। এখন ঝড় বৃষ্টির সময় একটু দ্রুতই যায়, কিন্তু এটা সব জায়গায় তা না যায়, একটু বেশি যায় ঢাকার চেয়ে। এর কারণটা হলো পল্লী বিদ্যুতের যে লাইনের ম্যাটেরিয়ালগুলো, এই ম্যাটেরিয়ালগুলো খুবই নিম্নমানের ম্যাটেরিয়াল, এবং এটা দেখার কেউ নাই। পল্লী বিদ্যুৎ হবে একটা স্বাধীন প্রতিষ্ঠান মনে হয়, স্বাধীন মনে হয় মাঝে মাঝে যে স্বাধীন বাংলাদেশের মধ্যে পল্লী বিদ্যুৎ মনে হয় আরেকটা স্বাধীন দেশ। ওখানে যারা কর্তা ব্যক্তি আছেন ওনাদের ইচ্ছা মতোই সব চলে। ওনারা এই যে আমি যতটুকু জানি, কিছুদিন আগের কথা বলি আপনাদেরকে, এই যে ম্যাটেরিয়ালগুলো খারাপ ম্যাটেরিয়াল এখানে কেনা হয়, এর প্রতিবাদ করায় ওদেরকে প্রায় 41-42 জন মতো লোককে এই পল্লী বিদ্যুতের কর্মকর্তারা চাকরি থেকে বের করে দিয়েছে, কোনো রকম নিয়ম কানুন না মেনে, জাস্ট অফিসিয়াল অর্ডারে চাকরি থেকে আউট।
এবং তাদেরকে চাকরিতে আউট করা ঠিক হয় না, বেআইনি হয়েছে, এ নিয়ে মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদ্যুৎ বিভাগ চিঠি লিখেছে তাদেরকে চাকরিতে নেওয়া হোক, এই সরকারের সময় চিঠি লিখেছে চাকরিতে নেওয়া হোক, কিন্তু নেওয়া হয় নাই। কারণটা কি? কারণ তারা প্রতিবাদ করেছিল, বলেছিল যে এই সমস্ত ম্যাটেরিয়াল আপনারা এগুলি অপচয় করছেন, চুরি করছেন। এখন যারা চোর, যারা চোরের সমর্থক, তারা দেখছে এটা থাকবে তো সমস্যা, এদেরকে সরিয়ে দাও, দিয়েছেন সরিয়ে। লাভটা কি হয়েছে? আলটিমেটলি থেকে নিতে হবে, তো আপনারা কেন এগুলো করছেন? যখন এটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি আসতে চাই না। আমি এখন বরং এটাই বলি যে এই যে লোডশেডিং যেটা হচ্ছে, যেটা সরকারের জন্য একটা বড় ঝামেলা হবে, এটা কেন হচ্ছে লোডশেডিংটা? লোডশেডিং হওয়ার মূলত 3টা কারণ, যে যতটুকু আমি জানতে পেরেছি। প্রথম কারণ হলো বিদ্যুৎ উৎপাদন করতে যে জ্বালানি লাগে, কয়লা অথবা গ্যাস যেটা লাগে, এলএনজি যা লাগে, এই জ্বালানির এক ধরনের সংকট, জ্বালানি নেই, জ্বালানি কয়লা এবং গ্যাসের তীব্র একটা সংকট আছে। এটার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। উৎপাদনের বিদ্যুৎ প্ল্যান্ট কিন্তু আছে প্রচুর, কিন্তু উৎপাদন করতে পারছেন না আপনারা। দ্বিতীয় কারণটা হলো আদানি যে পরিমাণ, আদানি কাছ থেকে যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আপনার বাংলাদেশ যখন পায়, নিয়মিত আনে, সে আদানির বিদ্যুৎটা কিন্তু ইদানিং একটু কম আসতেছে, কারণ তাদের কয়লা পরিবহন নিয়ে কি একটা ঝামেলা আছে, এই জন্য তারা একটু কম দিচ্ছে। এটা খুব স্বাভাবিক এই কারণে, এটা নিশ্চিত থাকেন আপনি বিদ্যুৎ ভারত থেকে আনছেন, ভারত থেকে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন কি পাবেন না, এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। যখন আমাদের এখানে ক্রাইসিসটা থাকবে, আপনি নিশ্চিত থাকেন ওই সময় তারা আপনাকে ঠেকাই দিবে। এটা ভাই পলিটিক্স, তাই না? কিছু তো করার নাই। 3 নম্বর যে কারণটা, সেটা হলো ওই যে সঞ্চালন ও বিতরণ সমস্যা। এই যে লাইনগুলি নিম্নমানের, কিছু কিছু লাইনের সমস্যা আছে, যেটা কি আরবির কথা বললাম আমরা, পল্লী বিদ্যুতের কথা। দেখুন, এবং অনেকগুলি বিতরণী কোম্পানি হয়ে গেছে, যে কারণে ডেস্কো, ডিপিডিসি, অমুক তমুক, অনেক এদের মধ্যে আবার ইন্টারনাল ঝামেলা আছে। যে ওইগুলি বলতে গেলে আবার আরো অনেক ঘটনা, বলবেন যে এত কথা বলার দরকার কি? দরকার নেই, আমি মূল লাইনেই থাকি, লোডশেডিং এর লাইনেই থাকি। তো এখন এই ঝামেলাগুলো মেটাতে হবে। আরবি দেখেন, টোটাল যে বিদ্যুৎ আমাদের আছে সারা দেশে সঞ্চালন করে, তার 80% বিদ্যুৎ যায় আরবির মাধ্যমে, মানে পল্লী বিদ্যুতের মাধ্যমে। এই পল্লী বিদ্যুতের কিন্তু আবার সারা দেশে অনেকগুলো সমিতি আছে, খুবই সাইন্টিফিক একটা পদ্ধতি তারা বিতরণ করে। এই সমিতিগুলি কিন্তু এখন ঝুঁকির মুখে পড়ে গেছে, কারণ এই যে বিদ্যুৎ পাচ্ছে না গ্রামের লোক, না পেলে তারা কি করছে? তারা হলো ওখানকার স্থানীয় মানুষ, তারা তো অত বুঝে না যে বিদ্যুতের যে ঢাকা থেকে তাদের এখানে কম যাচ্ছে, অথবা বিদ্যুৎ কেন্দ্র থেকেই তাদের একটা কম যাচ্ছে, তারা তো এটা বুঝে না। তাদের বক্তব্য বিদ্যুৎ আমরা পাচ্ছি না কেন, এবং তারা সেই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, উপকেন্দ্রগুলো ঘেরাও করছে, মারপিট হচ্ছে। এই মাঝখানে তো দেখলাম যে টাঙ্গাইলের এক ঘটনা, সেখানে একজনকে তো মেরে তারা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো এটা কিন্তু সামনের দিনগুলোতে বাড়বে ভাই, কারণ আপনি যখন বিদ্যুৎ দিয়ে, আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে, তারা তো সব জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়েছে। ওই বিদ্যুৎ পেয়ে যখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এখন আপনি যত কারণই দেখান, বিদ্যুৎ দিতে না পারলে মানুষ প্রথমত ওখানে আক্রমণ করবে, ঝামেলা করবে, হইচই করবে, ভাঙচুর করবে। দ্বিতীয়ত সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠবে। এখন আপনি কিভাবে দিবেন আপনার ব্যাপার, আপনি বলবেন এই কারণ সেই কারণ। মানুষ কিন্তু ভাই কারণ শুনতে চায় না। মানুষের বক্তব্য হলো আগে পেয়েছি, আপনি পারছেন না কেন? এবং মানুষের মতো আমিও মানুষ, আমিও আপনাকে প্রশ্ন করছি, এই যে ক্রাইসিস যেগুলো হচ্ছে, এই ক্রাইসিসগুলো তো হবে, এটা তো বৈশ্বিক ক্রাইসিস। এই ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করবেন আপনি, এটা আপনার ব্যাপার। ওটা নিয়ে আমি মাথায় ঘামাবো না। আমার মাথায় ঘামাবো একটাই, আমি সুইচ দিব, আমার ফ্যান চলবে, আমার লাইট জ্বলবে, যা বিল হবে আমি বিল পরিশোধ করব। এর বাইরে আমার আর কিছু জানার দরকার নেই। বাদ বাকি যা জানার আপনি জানবেন, কারণ আপনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব না পেলে ছেড়ে দেন, দায়িত্ব পালন করতে না পারলে ছেড়ে দেন রে ভাই। কিন্তু আপনি দায়িত্ব নিবেন আর আমাদের ধমকাবেন, ভাই এটা হবে না। আপনি দায়িত্ব আমার কাছ থেকে কিন্তু চেয়ে নিয়েছেন, হাত পেতে নিয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমাকে ভোট দেন, আমি আপনার এই সেবাটা করে দেব। আমি আপনাকে ভোট দিয়েছি আমাকে সেবা করার জন্য, আমাকে ধমক দেওয়ার জন্য না। সেই কাজটা করেন নাই। আমি সরকারকে বলবো, আপনারা এমন একজন লোককে বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছেন, যিনি আপনাদের পূর্ববর্তী সরকার, যখন 2001 সালে যখন সরকার গঠন করে, তখন এই লোককেই বিদ্যুৎ বিভাগের, বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। এবং বলা হয়ে থাকে ওই সরকারের যে অজনপ্রিয়তা যতটুকু হয়েছিল, এটাই বিদ্যুতের কারণেই। আপনার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেন নাই, সরবরাহ করতে পারেন নাই। তারপরে বিদ্যুৎ আওয়ামী লীগ আমলে বেড়েছে। যত আওয়ামী লীগের আপনি হাজার রকম বদনাম করেন, আমিও করি। আওয়ামী লীগের হাজার রকম সমালোচনা আমিও করি, আপনিও করেন, সবাই করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ বেড়েছিল, বিদ্যুতের উৎপাদন বাড়ানো হয়েছিল, বাড়াতে পেরেছিল, এবং দেশের মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছিল। এটাই বাস্তবতা।
আমি কাগজ কলমের হিসাবে যাচ্ছি না, গেলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যেটা যাচ্ছি সেটা হলো সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে জানে। মানুষকে এখন জিজ্ঞাসা করেন, মানুষ কিন্তু এতদিন বলে নাই যেই মাত্র আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, যেই মাত্র লোডশেডিং বাড়ছে সেই মাত্র মানুষ প্রশ্নগুলি করছে লোডশেডিং কি হচ্ছে। দেখুন আমি একটা লোডশেডিং হিসাব দিই। আজকে বুধবার, এই বুধবার সকাল 8টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল 15,249 মেগাওয়াট, আর এর বিপরীতে সরবরাহ ছিল 12,935 মেগাওয়াট। তাহলে ঘাটতি কত ছিল? 2,314 মেগাওয়াট, মানে 2,314 মেগাওয়াটের ঘাটতি। এই যদি ঘাটতি হয় আপনার, তাহলে আবার ধরেন না গত রাতে মানে মঙ্গলবার দিবাগত রাতে 1টার সময় দেখা গেছে যে লোডশেডিং ছিল 3,194 মেগাওয়াট, মানে বিশাল ঘাটতি। এবং এই ঘাটতি শহর অঞ্চলে ছিল কম, মানে বিদ্যুৎ যখন নাকি ঘাটতি হয়ে যায় তখন সরকার কি করে শহরের মানুষকে ঠান্ডা রাখতে চায়, শহরের মানুষকে বিদ্যুৎ কিছু দেয়, কিন্তু গ্রামাঞ্চলে কমাই দেয়। যখন গ্রামাঞ্চলে কম দেয় তখন গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের লাগে বেশি, 80% বিদ্যুৎ গ্রামেই লাগে, কারণ গ্রামে এই যে আপনার পাম্প চলে, মিল চলে, এগুলো চলে, ওখানে লাগে। তো যখন গ্রামাঞ্চলে বিদ্যুৎ কমে যায় তখন লোডশেডিং বেশি হয়। এমনও গ্রাম দেখা গেছে বিভিন্ন জায়গায় যে 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নাই। তো দিনের মধ্যে মধ্যে অর্ধেক দিনই বিদ্যুৎ না থাকে, তো সেখানে মানুষকে আপনাদেরকে প্রশংসা করবে। আমি কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছি আমি সরকারকে নিয়ে, যে সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। এবং আমার ধারণা যে ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে উনি পারবেন না, ওনার কথাবার্তা ঠিক নাই। শুনতে পারলাম না উনি বলছেন এই গ্রামে বিদ্যুৎ, গ্রামে কোনো লোডশেডিং নাই। এই ডাহা মিশা কথা কইয়া সে কাকে মানে সন্তুষ্ট করতেছে, কাকে বোঝাচ্ছেন যে গ্রামে লোডশেডিং নাই? গ্রামে যে কথা বলতে পারবেন? এই ভদ্রলোককে আমি চ্যালেঞ্জ দিলাম, যে কোনো একটা গ্রামে যে লোকজনকে ডেকে খালি এই কথাটা বলবেন যে গ্রামে কোনো লোডশেডিং নাই, তারপরে ওখান থেকে বেরিয়ে আসবেন, পারবেন? পারবেন না। এটাই হলো রিয়েলিটি। প্রথমত আপনাকে বাস্তবতাকে স্বীকার করতে হবে, দ্বিতীয়ত পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে যে আমি পারতেছি না, তৃতীয়ত যদি আপনার কাছে কোনো প্ল্যান থাকে সেই প্ল্যানটা পাবলিককে ইনফর্ম করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আর যদি প্ল্যান না থাকে মাপ চেয়ে চলে যেতে হবে, আর না হলে পাবলিক আপনাকে চলে যেতে বাধ্য করবে। কথাগুলি মনে রাখবেন। আমি হয়তো কথাগুলি বেশি কড়া ভাষায় বললাম, কিন্তু যখন নাকি বিদ্যুৎ না থাকে, মানুষ তো বিদ্যুৎ ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছে ভাই, এই জিনিসটা কেন বুঝেন না? একসময় দেশে গ্রাম এলাকায় ফ্যান চলতো না, মানুষ হাত পাখা দিয়ে, তালের পাখা দিয়ে বাতাস করতো, মানুষের জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছে। তারপরে এখন ফ্যান চালাই অভ্যাস করছে, এখন তো আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না। সে কিছুদিন আগেও ফ্যান চালাইতে পারতো, এখন পারতেছে না। এখান থেকে আপনাদেরকে ব্যাক করাতে গেলে কিন্তু সে রিভোল্ট করবে। এটাই দুনিয়ার নিয়ম। আপনার আগে যারা ছিল তারা যেভাবে চালিয়েছে আপনাকে তার চেয়ে বেটার চালাতে হবে, না হলে টিকতে পারবেন না, ইজ্জত থাকবে না। তা না হলে প্রিয় দর্শক, আমরা আশা করব এগুলোকে সরকার সিরিয়াসলি নেবে এবং আমরা এটা চাইবো এর একটা সমস্যার সমাধানের একটা চেষ্টা তারা করবে এবং সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবে। আল্লাহ। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট কারেন্ট থাকে না। আমার ফ্রিজের মধ্যে 2 বালতি গোস্ত নষ্ট হয়ে গেছে। আমাদের চরপেশন সাব স্টেশন থেকে দ্রুত বিদ্যুৎ নেওয়া হোক। তাদের পড়ালেখার অসুবিধা হচ্ছে, বাচ্চারা ঠিকভাবে স্কুলে যাইতে পারছে না। কোরবানির যে মাংস ফ্রিজে আছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। একটা গাছ পড়লে বিগত দিন অনেক সময় লাগে এই গাছ কাটিয়ে নিতে। কেন? বিভিন্ন জায়গায় ঢাকা, অন্য জেলাতে আমাদের এত সময় তো লাগে না, যত তাড়াতাড়ি পারে। এই জন্য আমাদের পল্লী বিদ্যুতের এটি গাফিলতামি, এই পল্লী বিদ্যুতের যেন এই গাফিলতামি থেকে আমাদেরকে মুক্তি দেয়, নাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো। আর একটা বিষয় হলো আমাদের ভোলাতে বরন্দের পাওয়ার প্ল্যান্টে 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সেখান থেকে আমাদের ভোলার বাইরে যে বিদ্যুৎগুলো দিয়েছে, এটি বাইরে না দিয়ে আমাদের ভোলাতে সর্বোচ্চ লোডশেডিং হলে 110 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ হলে হয়ে যায়। সেইখানে আমাদেরকে না দিয়ে 450 মেগাওয়াট বিদ্যুৎ তারা বাইরে খুলনা বেনাপোলের দিকে দিতেছে। কেন? আমাদের ভোলার মানুষের যেটা অধিকার আদায়ের জন্য, অধিকার আমাদের ভোলা মানুষের পাওনা, এটা আমাদের পরিপূর্ণ ভোলাকে দিয়ে তারপর বাইরে দিতে হবে। আমরা তো বাইরে দিতে নিষেধ না করি, বাইরে দিতে নিষেধ করি না, কিন্তু আমাদেরকে আগে দিয়ে তারপর বাইরে দেখ, নাইলে আমাদের আরো। মূল দাবি হলো আমাদের চরপেশন সাব স্টেশন থেকে দ্রুত বিদ্যুৎ নেওয়া হোক এবং ভোলাপল্লী বিদ্যুৎ সমিতি এবং ওজাপাড়িকো তাদের সক্ষমতা দিয়ে আমাদের দ্রুত তাদের সক্ষমতা বাড়ানো হোক, তাদের জনবল বাড়ানো হোক, আমরা বিদ্যুৎ পাই। আমাদের মূল দাবি হলো আমরা বিদ্যুৎ দরকার। আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ দেশের বাইরে যাক, ভোলার বাইরে যাক, দেশবাসী ব্যবহার করুক, উদ্বৃত্ত গ্যাস দেশবাসী ব্যবহার করুক, কিন্তু আমাদের অধিকার আমাদের দিয়ে তারপরে ব্যবহার করুক। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা অনলাইনে কাজ করি,
তো বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না, মোবাইলে চার্জ দিতে পারতেছি না, ল্যাপটপ অচল হয়ে যাচ্ছে বিদ্যুতের কারণে, ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। বাচ্চাদের পড়ালেখার অসুবিধা হচ্ছে, বাচ্চারা ঠিকভাবে স্কুলে যাইতে পারতেছে না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। নাগরিক আমরা আজকে পল্লী বিদ্যুতের যে করুণ অবস্থা, এই অবস্থার বিষয়ে আমরা আজকে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে। আমরা সকলে উপস্থিত হয়েছি। আমাদের ভোলার পল্লী বিদ্যুৎ যেন লাইফ সাপোর্টে আছে। আইসিইউতে থাকলে যে অবস্থা একটা নাগরিকের, অবিকুল আমাদের ভোলার পল্লী বিদ্যুতের একই অবস্থা। এই জন্য আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করতেছি, আমাদের এই ভোলার পল্লী বিদ্যুৎ কিভাবে আমাদেরকে দেওয়া যায় এদিকে আপনারা নজর দেন, এবং আমাদের এখানে যদি সামান্য পরিমাণে একটু মেঘ হয়, একটু বাতাস হয়, সাথে সাথে পল্লী বিদ্যুৎ চলে যায়। 24 ঘন্টার মধ্যে 24 মিনিটও কারেন্ট থাকে না। আমার ফ্রিজের মধ্যে 2 বালতি গোস্ত নষ্ট হয়ে গেছে, এবং আমাদের বাড়িতে বাচ্চাগুলোদের কি অবস্থা আছে, এবং আমাদের মা বোনদের অবস্থা করুণ অবস্থা। আমরা হাট বাজারে আসতে পারি না, আমাদের এই কারেন্টে যে সমস্ত গাড়ি চলে এগুলো অচল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, মোবাইল বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে নষ্টের পথে চলে গেছে। কিন্তু সরকার গভর্নমেন্ট আমাদের এই ভোলা জেলার বিচ্ছিন্ন একটা দ্বীপের দিকে একটু সামান্য পরিমাণে দৃষ্টি করে না। এই জন্য আমরা আন্দোলনে ডাক দিয়েছি। যদি আমাদের এই সমস্যার সমাধান হয় তো ইনশাল্লাহ হবে, নাহলে আমরা সামনের দিকে কঠোর থেকে কঠোর আন্দোলনে ইনশাল্লাহ ডাক দিব। আপনারা জানেন ভোলায় যে তীব্র টানা লোডশেডিং চলতেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে আমরা এখানে কর্মসূচি পালন করেছি। তো সেখান থেকে আমরা একটা প্রতিনিধি টিম এখানে এসেছি। এখানে আসার পরে তারা আমাদেরকে বলছে যে তারা তাদের দোষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, অজু পার্টিকে দোষ দেওয়ার চেষ্টা করছে, আবার অজু পার্টিকে তাদের দোষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে আপনারা আপনাদের মধ্যে যে কাদা সরাসরি এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করে গ্রাহকের যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এটা নিশ্চিত করতে হবে। আমি একজন গ্রাহকের আমি বিল দিই, আমার বিদ্যুৎ চাই, আমার কথা হচ্ছে স্পষ্ট। তো তারা আমাদেরকে বলছে যে আগামী 10 তারিখের মধ্যে তারা এই বিদ্যুতের যে সংকট এটা সমাধান করবে। তো আমরা তাদেরকে বলছি যে 10 তারিখের মধ্যে আমরা আপনাদেরকে সময় দিলাম, কিন্তু 10 তারিখের মধ্যে যদি আপনারা বিদ্যুতের যে সংকট এটা যদি সমাধান করতে না পারেন, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচির আন্দোলনে ডাক দিব, এবং সেইখানে বৃহত্তর কর্মসূচিতে যদি কোনো ধরনের ভায়োলেন্স হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটা দায়ভার এই পল্লী বিদ্যুৎ ওজো পার্টিকে এদেরকে নিতে হবে। এর দায়ভার বলার আপামর জনগণের থাকবে না। আমি আমার 6 মাসের বাচ্চা নিয়ে গতকাল রাতে যখন ঘুমাইলাম, একই রাত্রে 7 থেকে 8 বার বিদ্যুৎ নাই। বাচ্চা বারবার ঘুম ভেঙে যায়, বাচ্চারা ঘুমাইতে পারতেছে না, কি যে একটা অবস্থা, মানে বলার ভাষা নাই। তারপর আমরা যেটা দেখলাম এখন সারা দেশে হামের প্রভাব, এই প্রভাবের কারণে বিশেষ করে শিশুরা হুমকির মুখে। আমাদের নেমুনাইজার দিতে হয়, এবং এই যে ঈদ উপলক্ষে এই যে ফ্রিজে কত কিছু থাকে ভাই, বলে একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখানে নিরবিচ্ছিন্ন অনেক কিছু আমাদের রাখতে হয় ফ্রিজে। আমরা বিদ্যুৎ পাচ্ছি না। ভোলাতে যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়, প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় ভোলাতে, কিন্তু আমাদের প্রয়োজন ধরেন 110 মেগাওয়াট, আরো 3 গুণ বেশি বিদ্যুৎ ভোলাতে উৎপাদন হয়, অথচ সেই বিদ্যুৎ আমরা পাচ্ছি না। যখন আমরা তাদের কাছে এই বিষয়গুলো বলি, তখন তারা এক এক সময় এক একটা হাস্যকর দাবি উপস্থাপন করে, যেগুলো গ্রহণযোগ্য না। আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়ে তাদেরকে আমরা প্রাথমিক যে একটা ট্রায়াল সেটা দেখিয়েছি। আমরা যদি 1 সপ্তাহের ভিতরে এই দাবি পূরণ না হয়, তাহলে আমরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করবো, এবং আমরা আমাদের দাবি, আমাদের আজকের দাবি হচ্ছে, আমাদের আপনারা জানেন যে প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই ভোলা। এতগুলো স্বাধীনতার 54 বছর পরও আমাদের কোনো নির্বাচিত সরকারি বিদ্যুৎ নিয়ে কাজ করেনি। আমাদের যেই বিদ্যুৎ উৎপন্ন হয় সেই অনুযায়ী জাতীয় গ্রিডে চলে যায় বিদ্যুৎ, ওখান থেকে আমাদের যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমাদের আজকে দাবি, আমাদের ভোলায় যতটুকু পরিমাণ আপনার বিদ্যুৎ প্রয়োজন অতটুকু বিদ্যুৎ যেন আমাদেরকে দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আসলে কি বলার রয়েছে, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সেটি ব্যক্ত করবেন, কমেন্টে উল্লেখ করে জানাবেন। রবিন ফারহানা যে কথাগুলো বলেছে সেটি আসলে সঠিক কথাই বলেছে। এটি আসলে কি বলবো আমার বুঝে আসছে না। এই ব্যক্তি এই বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব যখনই পালন করেছে 2001 থেকে 2006 সালে, তখনও বিএনপি সরকার ডুবেছিল শুধুমাত্র এই বিদ্যুতের কারণেই। ঠিক এখনও আজকে 2026 সালে এসেও ঠিক এই বিদ্যুৎ সংকটে আবার সমালোচনার শিকার, আবারও বিতর্কের মুখে পড়তে হচ্ছে বিএনপি সরকারকে। মনে হচ্ছে বিদ্যুতের কারণে বিএনপি সরকারের পতন ঘটে যাবে, বিদ্যুৎই একমাত্র কারণ হবে বিএনপি সরকার ক্ষমতা থেকে নামানোর জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ক্ষমতা হয়তো ছাড়ার একমাত্র কারণ থাকবে, দায় হবে বিদ্যুৎ এবং লোডশেডিং। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, আপনারা কি বলতে চান, কি বলবেন আপনারা। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল খবর, সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।